বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, একেবারে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গতকালই আমরা দেখেছি তার এই নির্দেশে 3 ঘন্টার মধ্যে এই অ্যাকশনে সরকার। তিলজলায় যেমন অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো গড়িয়া, সেদিকে নজর রাখবো। গড়িয়ায় ভাঙা হচ্ছে ক্লক টাওয়ার, অবৈধ নির্মাণ গড়িয়ায়। কি হচ্ছে এখন সেখানে জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, তুমি রয়েছো গড়িয়ায়, সেখানে ভাঙা হচ্ছে ক্লক টাওয়ার। কেন ভাঙা হচ্ছে, কি চলছে সেখানে? একদমই বিস্তারিত কেন ভাঙা হচ্ছে সেই সব বিষয়ে ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে জানবো, কিন্তু একবার ছবিটা দেখাবো যে তপসিয়াতে মাত্র 24 ঘন্টার মধ্যে যেখানে ভাঙার কাজ শুরু হয়েছে সেখানে এই নির্মাণটিকে বেআইনি ঘোষণা করে আদালত নির্দেশ দিয়েছিল 2025 সালের জুন মাসে এটিকে ভেঙে ফেলার। কিন্তু 2025 সালের জুন মাসে আদালত নির্দেশ দেওয়ার পরও কলকাতা পুরসভা ব্যর্থ হয়েছে ভাঙতে। এবং কেন এই টাওয়ার এখানে তৈরি হয়েছিল, আমরা যারা ক্লাবের সদস্য রয়েছেন তাদের কাছে আমরা জেনে নেব যে এই যে টাওয়ারটা হয়েছে এখন আপনারা আপত্তি করছেন, কিন্তু যখন হয়েছিল তখন কি? আমাদের সিনিয়ররা প্রথমেই আপত্তি করেছিল। যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন অরূপ বিশ্বাস, তিনি বলেছিল যে মাঠের মধ্যে ঢুকবে না। যখন এবার উনি যখন বসাতে যায় তখন উনি জোর জবরদস্তি ওনার গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমাদের ক্লাবের সিনিয়রদেরকে থ্রেট দেয়। এটা কি আপনাদের মাঠের একাংশে? এটা টোটালটাই মাঠের একাংশ, কিন্তু উনি যখন বলেছিল এটা রাস্তার মধ্যে করা হবে, এটা কলকাতা কর্পোরেশনের রাস্তার মধ্যে হবে, কিন্তু যখন এটাকে বসানো তখন উনি প্ল্যানটাকে চেঞ্জ করে দেয় এবং আমাদের সিনিয়রদেরকে নিয়ে এসে 100 গুন্ডা বাহিনী নিয়ে এসে থ্রেট দেয় যে মহিলাদেরকে। যে আদালত থেকে 25শে জুন আপনাদেরকে ডেমলিশ করার অর্ডার হয়েছিল। এনারা সেটাকে মানে ভায়োলেট করার জন্য কিছু মহিলা একটা প্রোগ্রাম সিলেক্ট করে ওই জায়গাটাকে পার্টিকুলার ওই জায়গাটাকে ছিল, সেখানে সেইখানে এই পাশের ক্লাব আপনার পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবের উনি ওনার ইনস্ট্রাকশনে হয়েছে না, কাউন্সিলর সশরীরে না থাকুক উনি মহিলাদের দিয়ে করিয়ে জিনিসটাকে যাতে ভাঙতে না পারে সেটা। এখন তো সেই পুরসভার আধিকারিকরাই এসে ভাঙছেন। সরকার পট পরিবর্তনে তার সেই জায়গাটাকে উনি সেই ক্ষমতাটা আর প্রয়োগ করতে পারছেন না। বিশ্বজিৎ, স্থানীয় ক্লাবের বিরুদ্ধে অভিযোগ যখন ক্লাবের সেক্রেটারি, তার কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে? তিনি কি জানাচ্ছেন? ঐতিহ্যশালী এখানে গোল্ড কাপ টুর্নামেন্ট হয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আমাদের এই টুর্নামেন্ট। অর্থাৎ এই যে যখন আদালতের নির্দেশ আসে যে গত বছর ভেঙে দেওয়ার, তখন পাশেরই একটি ক্লাবের বিরুদ্ধে এদের অভিযোগ করছেন। তবে যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, সেই কাউন্সিলর সন্দীপ দাস 111 নম্বর কলকাতা পুরসভার যে কাউন্সিলর, তিনি অবশ্য জানিয়েছেন যে আদালতের নির্দেশ আছে, তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু পাশের যে ক্লাব, সেই ক্লাব তারাও এই অভিযোগ যে তাদের এই টাওয়ার ভাঙা নিয়ে কোনো তাদের মন্তব্য নেই, কিন্তু খেলার মাঠ নিয়ে তাদের বক্তব্য রয়েছে। তাদের বক্তব্যও আমরা দেখাবো, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা একেবারে। বেশ বিশ্বজিৎ, শুরুতেই বলছিলাম আপনাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 ঘন্টার মধ্যেই অ্যাকশন। গতকালই তিলজলায় সেখানে ভাঙার কাজ শুরু হয়েছে, অর্থাৎ বেআইনি যে নির্মাণ, যেখানে আগুন লেগেছিল, সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ গতকাল থেকে শুরু হয়েছে। আজকের ছবিটা কি? আজকে সকাল থেকেও কিন্তু ভাঙার কাজ চলছে। কতদূর এগোলো জানবো। অপর প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কালকেও তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 ঘন্টার মধ্যেই আমরা দেখেছি সেখানে আর্থ মুভার পৌঁছে যায়, একেবারে সরাসরি সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল। আজ সকাল থেকেও শুরু হয়েছে বিল্ডিং ভাঙার কাজ। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি? দেখো, গতকাল যতদূর পর্যন্ত কাজ হয়েছিল, অর্থাৎ প্রথম বিল্ডিংয়ের যে একদম টপ ফ্লোরে ভাঙার কাজ চলছিল ছাদ, সেই টপ ফ্লোরে যতদূর পর্যন্ত কাজ হয় 12টার পর থেকে কিছু কর্মী আসে এবং তারপর থেকে তার পরবর্তী থেকে কিন্তু কাজ শুরু করে। যেটা দেখা গেল যে পৌনে চারটে পর্যন্ত যখন যে ছাদের অংশ ভাঙার কাজ শেষ হলো, ঠিক তারপরে পাশের যে বিল্ডিংটি, সেই বিল্ডিংয়েও কিন্তু নির্দেশ আসে ভাঙার জন্য এবং একই রকমভাবে এই পাশের বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে ম্যানুয়ালি যে ভাঙার কাজ, ছাদ ভাঙার কাজ যেমন শুরু হয়, পাশাপাশি আর্থমুভার মেশিন যা 12:28 থেকে এখানে এনে রাখা ছিল একদম স্পটে, তা কিন্তু কাজ করতে শুরু করে ঠিক 4টে নাগাদ। এই মুহূর্তে বেশ কিছুটা অংশ, দ্বিতীয় বাড়ির একদম বেশ কিছুটা অংশ, বলা যেতে পারে একতলার অংশ ভেঙে ফেলা হচ্ছে এবং একইভাবে একটি নির্দেশ এসেছে কেএমডি এর পক্ষ থেকে যে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিক হ্যামার
পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিক ড্রিল এবং পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত ইকুইপমেন্টস তা সমস্ত কিছু এবং একই সঙ্গে গ্যাস কাটার তা কিন্তু রাখতে হবে পরিমাণ মতো এবং ব্যবস্থা করে রাখার পর একদম সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় বাড়িটিও কিন্তু ভেঙে ফেলার কাজ হবে। অর্থাৎ প্রথম বাড়িটির ছাদের অর্থাৎ একদম টপ ফ্লোরের যে অংশটা বেশ কিছুটা ভেঙে ফেলা হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে কর্মীরা সেখানে কাজ করছিলেন, তারা নেমে এলেন ঠিক 4:45 নাগাদ এবং তারপর তারা দ্বিতীয় বাড়ির ছাদে উঠে গেলেন এবং সেখানে তারা কাজ শুরু করেছেন। পাশাপাশি আত্মবার মেশিন দিয়ে একদম নিচের তলা অর্থাৎ দ্বিতীয় বাড়ির একতলা বলা যেতে পারে তাও কিন্তু ভেঙে ফেলার কাজ চলছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্য সরকারের গতকালের দেওয়া যে নির্দেশ তা কিন্তু বাস্তবায়নের পথে, এটা একেবারে বলাই চলে। এই ছবি তা বলে দিচ্ছে। সুদীপ্ত, যে ছবি তুমি দেখাচ্ছ যে ইতিমধ্যে সেখানে ভাঙার কাজ চলছে, পাশের বিল্ডিং সেটাও ভাঙা হচ্ছে, এবং জানতে চাইবো এই যে অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণ, সেখানে কি শুধু কারখানা নাকি বসবাসও করতে? দেখো, প্রথম বাড়িটা যখন ভাঙা হচ্ছিল সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে কারখানা এবং সেই সঙ্গে বসবাসের একটা জায়গাও ছিল এবং কিছু ফ্যামিলি সেখানে বসবাস করত। পরবর্তী ক্ষেত্রে তার পাশের যে জায়গাটি সেখানেও কিন্তু কারখানার একটি অংশ ছিল। এখন যে জায়গাটিকে ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছ সেই ছবি, সেখানে কারখানার একটি অংশ ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার পরের যে ফ্লোরগুলি সেই সমস্ত ফ্লোরে কিন্তু সেখানে তারা বসবাস করতেন। মোট 6টা ফ্যামিলি এখানে ছিল। এই 4তলা বিল্ডিংয়ে মোট 6টা ফ্যামিলি এখানে ছিল, যারা গতকাল রাত পর্যন্ত তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল তাদের যে পর্যাপ্ত জিনিসপত্র রয়েছে ঘরের মধ্যে তা নিয়ে তারা বেরিয়ে যান। কোথায় বেরিয়ে যাবেন এমনটা কিন্তু তাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি, তারা নিজেদের মতো করে বেরিয়ে গিয়েছেন। আমরা সকালে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে একটা রাতের সময় দেওয়া হয়েছিল, তার আগেই তুমি জানো গতকালই 3টে নাগাদ কেএমসির পক্ষ থেকে জলের ডিপার্টমেন্ট এসে জলের কানেকশন কেটে দিয়ে গিয়েছিল, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এসে ইলেকট্রিক কেটে দিয়ে গিয়েছিল এবং ডিসকানেক্ট করে দেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে একটা রাতের সময় দেওয়া হয়, তাদেরকে বাইরে চলে যেতে বলা হয়। তারা নিজেদের মতো করে তারা বাইরে চলে গিয়েছে। এখন সেখানে কেউ নেই, তবে 6টা ফ্যামিলি এখানে ছিল এবং সেই বাড়িটিও ইতিমধ্যে আত্মবার মেশিন দিয়ে তার একতলা ভাঙার কাজ যেরকম ভাবে চলছে, পাশাপাশি তার একদম টপ ফ্লোরে সেখানেও কিন্তু ম্যানুয়ালি ভাঙার কাজ চলছে। বেশ, নজর রাখো। সরকারি নির্দেশিকা কি এবার বাংলায়? সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বাংলায় নির্দেশিকা, কর্মীদের অভিযোগ থাকলে জানতে চাওয়া হয়েছে। নির্দেশিকা ওয়েবসাইটে আপলোড, রাজ্যের ডিটেল জানবো এই বিষয়ে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, অত্যন্ত নজিরবিহীন কিছুক্ষণ আগেই রাজ্যের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত নির্দেশিকা, কিন্তু দেখা যাচ্ছে সেই নির্দেশিকা লেখা হয়েছে বাংলায়। আর যা নিয়েই প্রবল কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি এবার রাজ্যের তরফে জারি করা নির্দেশিকা বাংলা ভাষাতেও প্রকাশ পেতে চলেছে? কারণ এতদিন দেখা গেছে রাজ্যের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফে যে নির্দেশিকাগুলি জারি করা হয়েছে সাধারণত ইংরেজি ভাষায় নির্দেশিকা জারি করা হয়েছে, সে বদলি সংক্রান্ত নির্দেশিকাই হোক বা পদোন্নতি সংক্রান্ত নির্দেশিকাই হোক। কিন্তু এবারই দেখা যাচ্ছে যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফে কিছুক্ষণ আগেই তাদের ওয়েবসাইটে একটি নির্দেশিকা আপলোড করেছে এবং দেখা যাচ্ছে সেই নির্দেশিকা বাংলা ভাষায় লেখা হয়েছে। কয়েকজন কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চেয়ে একাধিক দপ্তরের সচিবকে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বেশ কিছু প্রশ্নের উত্তর সেখানে চাওয়া হয়েছে কর্মচারীদের পদোন্নতি নিয়ে। আর দেখা যাচ্ছে সেই নির্দেশিকাতেই বাংলা ভাষায় লেখা হয়েছে। আর জানিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি এবার থেকে কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তরের তরফে যে যে নির্দেশিকাগুলি জারি করা হবে সেগুলি কি বাংলা ভাষায় জারি করা হবে? আপাতত রাজ্য সরকারের তরফে এই বিষয় নিয়ে কোনো রকম আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কিন্তু যেভাবে একটি নির্দেশিকা কিছুক্ষণ আগেই কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তরের তরফে বাংলা ভাষায় জারি করা হয়েছে তা নিয়ে অবশ্যই কৌতূহল তৈরি হয়েছে রাজ্য প্রশাসনের মধ্যে। বেশ, স্বাস্থ্যে নজর। সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতে হবে, রাস্তায় আরো বাস নামাতে হবে। নবান্নের বৈঠকে সচিবদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি হাসপাতাল রাজ্যের কোটি কোটি বাসিন্দার বড় ভরসা। সেই সরকারি হাসপাতাল নিয়ে ভুরি ভুরি অভিযোগ। বাইরে থেকে ঝাঁ চকচকে বিল্ডিং, ভিতরে প্রায় ফাঁপা। এই ছবিটা বদলাতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার 41টি দপ্তরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, সরকারি হাসপাতালগুলিতে নজরদারি চালাতে হবে, সারপ্রাইজ ভিজিট করতে হবে। পরিষেবা পেতে যেন কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে সরকারি হাসপাতালগুলিতে তিনি নিজে যাবেন। জেলার হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ বিধায়কদের। খবর মুর্শিদাবাদের দিকে নজর রাখি। মুর্শিদাবাদে সোনার দোকানে ডাকাতি, শামশেরগঞ্জে রতনপুরে সোনার দোকানে ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়না লুট দুষ্কৃতীদের। দিনে দুপুরে সোনার দোকানে হানা, 6 দুষ্কৃতীর। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, ঠিক কখন এই ডাকাতির ঘটনা ঘটেছে? ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, ঘন্টা দেড়েক আগে তোমার যে ধুলিয়ানের যে বাজার, শামশেরগঞ্জের যে রতনপুরের বাজার, সেই বাজারের মধ্যে একটি প্রতিষ্ঠিত সোনার দোকান, সেই দোকানে 6 থেকে 7 জন 3টে মোটর বাইকে করে আসে, যাদের মুখ পুরো খোলা ছিল এবং প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা ভেতরে ঢোকে, তারপর কিন্তু যারা নিরাপত্তা রক্ষী ছিল তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে গলার মধ্যে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তারপর কর্মীদের কাছ থেকে যে সমস্ত তোমার সোনার জিনিসপত্র ছিল সবকিছু লুট করে নিয়ে গিয়েছে এবং 4 থেকে 5 কিলো সোনা হবে বলে কিন্তু তারা মনে করছে। সঙ্গে সঙ্গে খবর পেয়েই তোমার শামশেরগঞ্জ থানার পুলিশ আসে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, যেহেতু পাশেই হচ্ছে ঝাড়খণ্ড এলাকা, সেই কারণে পুলিশ মনে করছে দুষ্কৃতীরা ঝাড়খণ্ড থেকে এসেছিল এবং ঝাড়খণ্ডে পালিয়ে যেতে পারে। সেই কারণে সমস্ত জায়গাতে নাকা তল্লাশি শুরু করা হয়েছে এবং তল্লাশি চলছে এবং যে সমস্ত এর সঙ্গে দাগি যে সমস্ত অভিযুক্তরা রয়েছে তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে, দিয়ে মিসিং লিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করছে শামশেরগঞ্জ পুলিশ। কাস্টমার লুপে এসে সেন্ট্রোপয়েন্টের ভেতরে ঢুকেছে। ঢোকার পরে তাদের হাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে এখানকার স্টাফদেরকে ভয় দেখিয়ে তাদের আমরা দেখলাম ভিতরে গিয়ে সমস্ত গহনাগাটি সবকিছু লুট করে নিয়ে তারা পালিয়েছে। দিন দুপুরে এভাবে একটা এত বড় জনবহুল এলাকাতে সোনা গহনা লুটপাট করে নিয়ে চলে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ওখান থেকে ধরে নিয়ে চলে এলো। তখন এদের এখানে সব মারধর করছে। আমার 2 পোকাকে ধরে মাথা নিয়ে চলে এলো। ওই মোটামুটি আমাকে ধরে যখন 4 জন, ভিতরে রয়েছে 6-7 জন, লাঠেছে, মারছে, ওদেরকেও মেরেছে আগে সব। আমি পরে ঢুকলাম, আমাকে বসে দিলে ওদের পালে, ওই সব কটার কাস্টমারকে বসে দিলে, ওকে বসে দিলে গুলি করে দিব, উঠবি না। সবারই হাতে করছে। চন্দ্রনাথ রথ খুনে দোহারিয়ায় সিবিআই, বারাসাত 11 নম্বর রেলগেট এলাকায় সিবিআই। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, সিবিআই আধিকারিকরা কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন? দেখো, একেবারে অর্থাৎ এই চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তৃতীয় দিনেও কিন্তু সিবিআই টিম এবং আজকে বারাসাতে 11 নম্বর রেলগেট লাগোয়া, অর্থাৎ যেখানে সিসিটিভিতে ফুটেজে স্পষ্ট দেখা গেছিল যে সাদা রঙের গাড়ি ব্যবহার করা হচ্ছে, সেই গাড়িটি কিন্তু এই 11 নম্বর রেল লাগোয়া সেখানেই রাখা ছিল। ফলে সেখানে এসে সিবিআই আধিকারিকরা আজকে অর্থাৎ একাধিক সিসিটিভি যেমন দেখেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, তখন এই সাদা রঙের গাড়ি কতক্ষণ এখানে ছিল এবং দুষ্কৃতীরা এখান থেকেই কিন্তু একেবারে দোহারিয়া ঘটনাস্থলে যায়, সেখানেই কিন্তু গুলি চালিয়ে খুন করে এবং তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে কিন্তু এই রঙের পাশাপাশি একটি বাইকও পাওয়া গেছিল। ফলে এখানে কতক্ষণ আগে তারা এখানে এসেছিল এবং একটা জানা যাচ্ছে যে একেবারে বালি ব্রিজ হয়ে তারা কিন্তু সরাসরি বারাসাতের 11 নম্বর রেলগেট লাগোয়া এখানেই কিন্তু এই ফাঁকা জায়গায় গাড়িটি রাখে এবং সেখানে একাধিক সিসিটিভি ফুটেজও কিন্তু এই ছবিতে স্পষ্ট। ফলে সেখানে এসে সিবিআই আধিকারিকরা একাধিক সিসিটিভি ফুটেজ যেমন সংগ্রহ করে দেখে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, কারণ কত আগে থেকে এখানে দুষ্কৃতীরা দাঁড়িয়েছিল এবং এখানেই কেন দুষ্কৃতীরা এসেছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই তারা কিন্তু এখান থেকে গিয়ে আবার নতুন করে যে বিরাটি এলাকায় সেখানেও কিন্তু যায়, সেখানে অর্থাৎ সেই দুষ্কৃতীরা সেখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিল, সেখানেও কিন্তু খোঁজ নেয়। ফলে এই যে কত আগে এখানে এসেছিল সেই জানার জন্য কিন্তু এই দুষ্কৃতীদের এই গতিবিধি জানার জন্য এখানে কিন্তু সিবিআই আধিকারিকের টিম।